দিতে হবে, হ্যাঁ তালি দিতে হবে। তো আগের দিনগুলোতে যে ক্লাসগুলো করে চুল টুল দেখেছো, চুল টুল একেবারে এক গোসল পানি পরে এসেছি, হ্যাঁ। আর কিছু বাকি আছে, এগুলো কারণ চক্রটা বাকি আছে, কারণ সাইকেলের কথা বলতেছিলাম। তো আরে আমি তো ইন্ট্রোই দেইনি রে বাট আহা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির। ওয়েলকাম টু পাগলের ক্লাস। সো আজকে আমরা কারণ সাইকেলটা আগের দিন আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম বলতে কি মানে বলেছিলাম, পড়াই তো না দাদা, বলি। হ্যাঁ, এই ক্লাস এগুলো সব নেওয়া হয়ে গেলে আমি এই থার্মোডাইনামিক্সের উপরে একটা শর্ট ক্লিপ বানাবো, সেটা হবে অ্যারাউন্ড 50-60 মিনিটের ভিতরে, 1 ঘন্টার ভিতরে আমি চ্যাপ্টারটা ক্লোজ করবো, দ্রুত বলবো সেখানে। সো কারণ সাইকেলের কথা আমি বলি। আমি তো দেখাই দিছিলাম আগের ক্লাসে দেখাই দিছিলাম তো মেবি। আমি বাই দ্য ওয়ে আমি কেন হচ্ছে খাতা কিংবা অন্যান্য জিনিস ইউজ করি না ভাই, টাইম লাগে অনেক। কেন হুদাই খাতা টাতা ইউজ করে কি লাভ? দেখাচ্ছি তো, আমি বইতে দেখাই দিচ্ছি তো কোথায় কি আছে, বুঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি, ইটস এনাফ। ভয়েসটা কেমন জানি ইয়ে হয়ে গেছে, বসে গেছে। হ্যাঁ, আস্তে। সো এই হচ্ছে আমার প্রথমে কি হয়, প্রথমে হয় হচ্ছে প্রসারণ। হ্যাঁ, তো এই হচ্ছে সমষ্ণ প্রসারণ, আর এই হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। প্রথম দুইটা হচ্ছে প্রসারণ, প্রথমটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, যেটা রুদ্ধতাপীয় প্রসারণ। তারপরের দুটোই কি হয়, সংকোচন হয়। কি হয়, রুদ্ধতাপীয় সমষ্ণ সংকোচন আর রুদ্ধতাপীয় সংকোচন। সহজ জিনিস ভাই, আমার কিছু না ভাই। এখন সবচেয়ে বড় হচ্ছে আমার এই যে সমষ্ণ প্রসারণ হচ্ছে সব থেকে লার্জেস্ট ক্ষেত্রফল দখল করে, আর সমষ্ণ সংকোচন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ক্ষেত্রফল বহন করে, আর রুদ্ধতাপীয় প্রসারণ হচ্ছে স্মল, ছোট একটা। গেল। এরপরে আমরা আসবো হচ্ছে একটি কার্যচক্রের কার্যনির্বাহী বস্তু কর্তৃক সম্পাদিত মোট কাজের নির্দেশক চিত্র দুটি সমষ্ণ রেখা ও রুদ্ধতাপীয় রেখা কর্তৃক আবদ্ধ রেখার ক্ষেত্রফলের সমান। একটি কার্যচক্রের কার্যনির্বাহী বস্তু কর্তৃক সম্পাদিত মোট কাজের নির্দেশক দুইটি সমষ্ণ রেখা এবং রুদ্ধতাপীয় রেখা কর্তৃক আবদ্ধ ক্ষেত্রফলের সমান। What the fuck? সরি, মানে এবার যে কি যে বলে ভাই বইতে, ভাই আমি কিছু বলার নেই ভাই। আমার জিবিডি গেছে। কারণ ইঞ্জিন, ওই ইঞ্জিনের দক্ষতা, আচ্ছা ইঞ্জিনের দক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি আর ইঞ্জিন দ্বারা শোষিত তাপ, সেটা বিষয় না। কথা হচ্ছে ইঞ্জিন দ্বারা ওসব পরের বিষয়। মূল কথা হচ্ছে ইটা ইজ ইকুয়ালস টু রূপান্তরিত তাপ বা শোষিত তাপ। মনে করো তাপ এক জায়গায় তাপ আছে, সেখান থেকে তাপ শোষণ করি, সেই তাপটা অন্য এক জায়গায় রূপান্তর করেছে। এই রূপান্তরিত শক্তি আর প্রদত্ত শক্তি, এটার অনুপাত। রূপান্তরিত শক্তি বা প্রদত্ত শক্তি, এটার অনুপাত। না হ্যাঁ হ্যাঁ, শোষণ করবে কোন জায়গাতে ভাই? শোষণ করবেটা কোন জায়গাতে? উৎস থেকে না। তো এই হচ্ছে আমার ইঞ্জিনের দক্ষতা, সেটা হচ্ছে রূপান্তরিত তাপশক্তি বা শোষিত তাপশক্তি। রূপান্তর মানে হচ্ছে আউটপুট, আর শোষণ করবে হচ্ছে ইনপুট থেকে। পি আউটপুট বাই পি ইনপুট, রূপান্তরিত কনভার্টেড আউটপুট। আর ইনপুট এটা হচ্ছে উৎস, সোর্স। ওকে, বুঝলে বিষয়টা? আচ্ছা, তারপরে আসবে হচ্ছে Q1/T1, Q2/T2। এ তো সহজ জিনিস। সিস্টেম দ্বারা কৃত কাজ TW+। আচ্ছা, তাপ ইঞ্জিন হচ্ছে উচ্চ তাপমাত্রা উৎস থেকে তাপ গ্রহণ করে। দাদা কথা কিন্তু এখানে একটা বের হয়ে আসবে। এবার আমার তাপ ইঞ্জিন একরকম, রেফ্রিজারেটর দাদা একরকম, ঠিক আছে? রেফ্রিজারেটর আসছে এখানে,
তাপ ইঞ্জিন যেটা, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে, উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে, উচ্চ তাপমাত্রার উৎস থেকে, ফিল্ড থেকে তাপ গ্রহণ করে। আর আমার রেফ্রিজারেটর কি করতেছে, নিম্ন তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে। ওই যে একটা কথা বলা হয়েছিল, ওই যে কার্নোচক্র, ওই যে 4জন সায়েন্টিস্ট বলেছিল না যে তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় না, এরকম কথা বলেছিল না। এখানে রেফ্রিজারেটর কিন্তু ওই সেই একটা আলাদা একটা শক্তি, করা যায় না ঠিক আছে, বাট ওই যে বলা হয়েছিল না যে একটা যন্ত্র বা একটা কৌশল আমাদের দরকার, ইনভেন্ট করা দরকার। সেই কৌশল বা ইনভেনশনটাই কিন্তু আমার এই রেফ্রিজারেটর। ঠিক আছে, একটু মদ খেয়ে এসছি দাদা, একটু হাইওয়ে এসছি। ঠিক আছে, রেফ্রিজারেটর কথা বলি। রেফ্রিজারেটরের কাজ হচ্ছে রেফ্রিজারেটর পরিবেশের চেয়ে শীতলতম বস্তু থেকে তাপ গ্রহণ করে, পরিবেশের থেকে শীতলতম বস্তু হতে তাপ গ্রহণ করে, কিছু কাজ সম্পাদন করবে, বাকি অংশ তাপ শক্তি বর্জন করে। রেফ্রিজারেটর এক ধরনের তাপ ইঞ্জিন যা বিপরীতমুখী হয়ে কাজ করে। রেফ্রিজারেটর এক ধরনের তাপ ইঞ্জিন যা বিপরীতমুখী হয়ে কাজ করে। তাপ ইঞ্জিনের বিপরীত কাজ করে রেফ্রিজারেটর, সেটাই বলা হয়েছে। তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রা উৎস থেকে তাপ শোষণ করে। তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রা উৎস থেকে তাপ শোষণ করে, সেই তাপের খানিকটা কাজে রূপান্তরিত করে এবং বাকি কাজ নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকে বা সিঙ্কে বর্জন করে। কিন্তু রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রা উৎস থেকে তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপমাত্রা তাপগ্রাহকে বর্জন করে। তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের প্রধান পার্থক্য হচ্ছে তাপ ইঞ্জিনে সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়, আর রেফ্রিজারেটর সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। হট, রিয়েলি হট। এইবার আমি বলতেছি, আমি এক্সপ্লেন করতেছি এবারে। মশা, রেফ্রিজারেটর এক ধরনের তাপ ইঞ্জিনের বিপরীত মুখে কাজ করে। তাপ ইঞ্জিন কি করে, উচ্চ তাপমাত্রা উৎস থেকে তাপ গ্রহণ করে এবং সিঙ্কে বর্জন করে। কিন্তু রেফ্রিজারেটরের উল্টোটা, সিঙ্ক থেকে তাপ গ্রহণ করবে, বুঝলেন? সিঙ্ক থেকে তাপ গ্রহণ করবে, নিম্ন তাপমাত্রা উৎস থেকে তাপ গ্রহণ করবে এবং উচ্চ তাপমাত্রার তাপ গ্রাহকে বর্জন করবে। সিঙ্ক থেকে গ্রহণ করি ও উৎসে বর্জন করবে, এই হচ্ছে রেফ্রিজারেটরের কাজ, বুঝলে? এখন তাপ ইঞ্জিন ও রেফ্রিজারেটরের প্রধান পার্থক্য হচ্ছে তাপ ইঞ্জিন সিস্টেম দ্বারা কাজ সম্পাদন। তাপ ইঞ্জিন কি করে, সিস্টেমই কাজ করে। সিস্টেম আমার এই পানির পটটাই কাজ করবে, তাহলে কি হচ্ছে, এটা শীতল হয়ে যাচ্ছে না, নিজে কাজ করতেছে, তার নিজের ইন্টারনাল এনার্জি খরচ করে কাজ করতেছে, তাহলে তার নিজস্ব তাপমাত্রা কমতেছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপরে হচ্ছে রেফ্রিজারেটর যেটা কি করে, রেফ্রিজারেটর সিস্টেমের উপর কাজ করে। রেফ্রিজারেটর হচ্ছে এই জিনিসটার উপর কাজ করবে। সাপোজ এটা হচ্ছে একটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, রেফ্রিজারেটরে রাখলে এটার তাপমাত্রা হয়ে যাবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই যে সিঙ্কের বিষয়, সিঙ্ক থেকে তাপ গ্রহণ করবে, সিঙ্ক থেকে তাপ গ্রহণ করে উৎসে তাপ দেবে, তাপমাত্রা বাড়াবে। এই হচ্ছে রেফ্রিজারেটরের কাজ। এইবার হচ্ছে আমরা জানি প্রকৃতির নিয়ম অনুসারে তাপ সবসময় উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হয়। আচ্ছা দাঁড়া তো, নিয়ম হচ্ছে তাপ সবসময় উচ্চতর তাপমাত্রার বস্তু থেকে নিম্নতর তাপমাত্রার বস্তুতে, মানে ফুটন্ত অবস্থা থেকে বরফের দিকে যাবে, ফুটন্ত অবস্থার বস্তু
থেকে বরফের দিকে যাবে, শীতলতর বস্তুতে সঞ্চালিত হয় তাপ। উল্টোটি সাধারণত ঘটে না, অর্থাৎ শীতলতর বস্তু থেকে তাপ উষ্ণ বস্তুতে যায় না, উল্টোটি ঘটে, অর্থাৎ আচ্ছা হিট পাম্প জন্য করতে কার্যনির্বাহী বস্তু বা বাইরে থেকে যান্ত্রিক শক্তি উল্টোটা ঘটাতে হবে, অর্থাৎ তাপ তাপ পাম্প, হিট পাম্প। আচ্ছা হ্যাঁ, আমার এটা একটা কথা বলার ছিল। এই যে রেফ্রিজারেটরে যে যে কম্প্রেসার বা যে জিনিসটা বলে না, এটা আমি এক কথায় এই কম্প্রেসারকে বলি হচ্ছে হিট তাপ পাম্প বা হিট পাম্প। তবে শীতকালে শীতের দেশে বাইরের শীত উৎস থেকে তাপ গ্রহণ করে গরম করার প্রক্রিয়ায় সেটা হচ্ছে আচ্ছা দাঁড়া শীতের দেশে বাইরের শীতল উৎস থেকে তাপ গ্রহণ করে ঘর গরম করার যে শীতল উৎস থেকে তাপ গ্রহণ করে ঘর গরম করব। আচ্ছা, এখানে হিট পাম্প লাগবে, অবাস্তব একটা জিনিস দেখতেছি। ও ঠান্ডা ঘরের মধ্যে ঘর ঠান্ডা না করে গরম হয়ে যাবে। আজব মশা ভাই। আচ্ছা, তারপরে আসবো হচ্ছে আমরা রেফ্রিজারেটরের মূলনীতি। একটি বাষ্পীভবন কুণ্ডলীর মধ্য দিয়ে ঠান্ডা তরল প্রবাহিত হয়। ভাই এই 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 প্রসিডিউর আমি বুঝিনি ভাই। এখানে সম্প্রসারক ভালভ, তারপরে আছে ঘনীভবন কুণ্ডলী আছে, সংকোচন পাম্প বা কম্প্রেসর রয়েছে, বহু জিনিসপাতি রয়েছে। তা ভাই আমি বুঝিনি ভাই, এর মূলনীতিটা আমি বুঝিনি কোনোদিনও। রেফ্রিজারেটরের প্রধান অংশ হচ্ছে আয়তাকার শীতলীকরণ প্রকোষ্ঠ। দ্বিতীয় নল কুণ্ডলীকে ঘনীভবন কুণ্ডলী বলে। উভয় কুণ্ডলী নলের ভিতর বিশেষ ধরনের শীতায়ক রেফ্রিজারেন্ট পদার্থ থাকে। শীতায়ক পদার্থটির বৈশিষ্ট্য হলো উচ্চ চাপে নলের মধ্য দিয়ে চালিত হলে পরিবেশ থেকে তাপ শোষণ করে এবং দ্রুত বাষ্পে পরিণত হতে পারে। কম্প্রেসরটি একটি বৈদ্যুতিক পাম্প দ্বারা চালিত হয়। বুঝলে ভাই কি বলে ভাই? আচ্ছা, ঘনীভবন ও বাষ্পীভবন চক্রটিও বিষয়টা। রেফ্রিজারেটরের ভেতরে একটি স্বয়ংক্রিয় সুইচ থাকে যাকে বলা হয় থার্মোস্ট্যাট। রেফ্রিজারেটরের ভিতরে একটি স্বয়ংক্রিয় সুইচ থাকে যেটাকে বলা হয় থার্মোস্ট্যাট। আচ্ছা, রেফ্রিজারেটর দক্ষতা, কর্মসম্পাদন সহক বা রেফ্রিজারেটরের দক্ষতা। কার্নো সাইকেল হচ্ছে রিভার্সেবল, তাপ গ্রহণ ও তাপ উৎস কনস্ট্যান্ট থাকে। রেফ্রিজারেটর একটি কার্নোচক্রের বিপরীত দিকের কর্ণস্বর প্রদান করে। রেফ্রিজারেটর হচ্ছে কার্নোচক্রের বিপরীত দিকে কর্ম সম্পাদন করে। রেফ্রিজারেটর কার্নোচক্রের বিপরীত দিকে কার্য সম্পাদন করে। ও ভাই, আমি কি পড়াচ্ছি নাকি পড়তেছি? আমি পড়তেছি ভাই, আমি অন কাইন্ড অফ ব্লগ টাইপের বানাচ্ছি। আমি ঘুরতেছি, লোকের ঘুরে দেখাচ্ছি, বই ঘুরাচ্ছি, বই ঘুরাই ঘুরাই পড়তেছি, পড়ে লোকের দেখাচ্ছি যে আমি এই পড়তেছি ভাই। আজব বুক ব্লগ, বই নিয়ে ব্লগ করি আমি। আজব। রেফ্রিজারেটরের কার্যচক্রের বিপরীত। রেফ্রিজারেটর হচ্ছে কার্যচক্রের বিপরীত দিক কর্ম সম্পাদন করে। কার্যচক্র বিপরীতভাবে পরিচালিত হলে সেটা হবে রেফ্রিজারেটরের কাজ করবে। গেল, আজকে শেষ করবো এটা। হ্যাঁ, নিম্ন তাপমাত্রা তাপধারক থেকে Q2 পরিমাণ, এটা বিষয় না। আচ্ছা দাঁড়া, নিম্ন তাপমাত্রা তাপ আধার থেকে Q2 পরিমাণ তাপ গ্রহণ করে এবং উচ্চ তাপমাত্রার তাপ আধারের Q1 পরিমাণ তাপ বর্জন করে। বাইরে থেকে কম্প্রেসর কর্তৃক কার্যনির্বাহী বস্তুর উপর এই পরিমাণ কাজ সম্পাদন করতে হবে।
কপ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কপ মানে কি? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, রেফ্রিজারেটরের দক্ষতা, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ডাব্লিউ ইজ ইকুয়ালস টু Q1 মাইনাস Q2। এখানে Q1 হচ্ছে উচ্চ তাপমাত্রার তাপাধার এবং Q2 হচ্ছে নিম্ন তাপমাত্রার তাপাধার। উচ্চ তাপমাত্রার তাপাধার থেকে নিম্ন তাপমাত্রার তাপাধার বিয়োগ করব, কজ উচ্চ তাপমাত্রার তাপাধারের তাপমাত্রা বেশি থাকবে। আজও সরি মশা ভাই, ভীষণ মশা। আচ্ছা, এবার হচ্ছে এন্ট্রপি পড়বো আমরা। এন্ট্রপি পড়লে আর 1-2টা পেজ পড়লে আমার পড়া শেষ। আমার পড়া শুরু করে যাচ্ছে। দেখি কয় মিনিট হয়েছে, আমি ভিডিওটা একটু জাস্ট দেখি কত মিনিট হয়েছে ভাই। ইটস জাস্ট 16 মিনিটস। ও ওয়াও, আজকে ক্লাস শেষ। আজকে দিয়ে শেষ হয়ে যাবে আমার ফিজিক্সের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে যাবে দাদা। আমি খুব এক্সাইটেড, এক্সাইটেড। আর মদ খাবো আজকে, আমরা সেলিব্রেট করবো যে আমার প্রথম চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। তাহলে এন্ট্রপিটা পড়ে দিই। 90 ডিগ্রি উষ্ণতার একটি তাপ উৎস এবং 10 ডিগ্রি উষ্ণতার একটি তাপ গ্রাহক। তাই পানির উষ্ণতার পার্থক্য না থাকলে তাপের প্রবাহ বন্ধ হয়ে যায়। পানির উষ্ণতার পার্থক্য না থাকলে তাপের প্রবাহ বন্ধ হয়ে যায়। তাপমাত্রার পার্থক্য না থাকলে তো তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে। তো তাপের আদান প্রদান তো নির্ভর করে আছে তাপমাত্রার উপর। এখন যদি তাপমাত্রা বা উষ্ণতার যদি কোনো পরিবর্তনই না হয়, তো তাপের ফ্লো কোন দিকে হবে? তাপ তো একটা এনার্জি, তাপের ফ্লো তো কোনো হবে না, শক্তির কোনো সঞ্চালন তো হবে না। আচ্ছা, কোনো সিস্টেমের শক্তি রূপান্তর অক্ষমতাকে এন্ট্রপি বলে। কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে, ভাই তুমি তো অক্ষম বাড়া। আবার গালিগালাজ দেয় কেন? ঠিক আছে একটু দিতে হয়। ক্লাসিয়াস এটার নাম দেন হচ্ছে রাশি, এন্ট্রপি। কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে বা অসম্ভাব্যতাকে, আচ্ছা অসম্ভাব্যতা, অক্ষমতা বললেই ভালো লাগে। অক্ষমতা বা অসম্ভাব্যতাকে বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলে। কোনো বস্তুর এন্ট্রপি পরম মান আজও জানা যায়নি। আচ্ছা মনে করলাম গেছে। ds is equals to dq by dt is equals to 0। এন্ট্রপি পরিবর্তন। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু কার্যনির্বাহী বস্তুর সাথে বাইরের তাপের কোনো আদান প্রদান ঘটে না, dq is equals to 0 হয়। ds is equals to dq by t। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, কজ তাপের কোনো আদান প্রদান হয় না। এখন কোনো বস্তুর এন্ট্রপি আমরা স্থির থাকে। কোনো বস্তুর এন্ট্রপি বলতে আমরা এমন একটি ভৌত রাশিকে বোঝাই যা বস্তুর রুদ্ধতাপীয় প্রত্যাবর্তী প্রক্রিয়া সর্বদা স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমার বায়োডিয়াবেটিক প্রসেসে আমার এন্ট্রপির মান হবে 0, কনস্ট্যান্ট থাকে, আনচেঞ্জ থাকে, কজ তাপের কোনো আদান প্রদান হয় না, এটাই। আচ্ছা, আমি একটু ঢোকানোর চেষ্টা করছি ব্রেনে। কোনো সিস্টেমের শক্তি রূপান্তর অক্ষমতাকে, অসম্ভবতাকে, অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলে। আজ সম্পূর্ণ জানা হয়নি। ও প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? কার্ণচক্র একটি প্রত্যাবর্তী চক্র। একদম চক্র দেখানো হলো। সমষ্ণ সম্প্রসারণ রেখা এবং সিডি একটি সমষ্ণ সংকোচ। আচ্ছা, ওটা বলছে এখানে বলছে যে প্রথম দুইটা হবে হচ্ছে আমার প্রসারণ। এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ T1। এটা হচ্ছে আমার প্রসারণ, কিন্তু এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এটা হচ্ছে স্মল একটা রাশি। এবং এটা হচ্ছে আমার সমষ্ণ দুইটা হচ্ছে প্রসারণ, এই দুইটা হচ্ছে সংকোচন। এই দুইটা হচ্ছে প্রসারণের কষ্ট হচ্ছে বুকের ভিতরে।
প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। সো এটা হচ্ছে আমার দুইটা প্রসারণ এবং এই দুইটা হচ্ছে সংকোচন। এটা হচ্ছে আমার রুদ্ধতাপীয় সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এটা রুদ্ধতাপীয় সংকোচন। বুঝলে? আর বোঝানো লাগবে? তো এটা হবে আমার লাস্ট পেজ। এটা হচ্ছে লাস্ট পেজ, পড়ে ফেলি। অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন সর্বদা ধনাত্মক। এন্ট্রপির মান সর্বদা শূন্যের থেকে বেশি হয়, অর্থাৎ এন্ট্রপি সর্বদা ধনাত্মক। তাপ সঞ্চালনের ক্ষেত্রে দেখা যায় যে তাপ প্রবাহের দিক এমন হবে যে এন্ট্রপি বৃদ্ধি পায়। তাপ সঞ্চালনের ক্ষেত্রে দেখা যাবে তাপ প্রবাহের দিক এমন হবে যেন এন্ট্রপি বৃদ্ধি পায়। আচ্ছা, সাম্য অবস্থায় পৌঁছালে সিস্টেম থেকে আর কোনো কাজই পাওয়া যাবে না। সাম্য অবস্থায় পৌঁছালে সিস্টেম থেকে আর কোনো কাজ পাওয়া যাবে না। সাম্য অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি হয় এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন সর্বদা সাম্য অবস্থার দিকে পরিচালিত হয়। সুতরাং স্বতঃস্ফূর্ত পরিবর্তন এন্ট্রপি বৃদ্ধি পায়। দাঁড়া আসতেছি, দাঁড়া। যেহেতু প্রকৃতিতে সবকিছু সাম্য অবস্থা পেতে চাই, তাই বলা যায় জগতের এন্ট্রপি ক্রমশ বাড়ছে। এই অবস্থায় জগতের তথাকথিত মৃত্যু বা হিট ডেথ অফ ইউনিভার্স নামিত করা হয়। জগতে তথাকথিত মৃত্যু ঘটবে। ও আচ্ছা, এটা তো বলা হয়নি ভাই। এটা বিশাল একটা কথাই লাস্টের দিকে এসে আমার বলতে হবে, সেটা হচ্ছে হিট ডেথ অফ ইউনিভার্স। হিট ডেথ অফ ইউনিভার্স। এখন আমার সাম্য অবস্থায় পৌঁছালে সিস্টেম থেকে আর কোনো কাজ পাওয়া যায় না। সাম্য অবস্থায় যখন আমি পৌঁছে যাবো সিস্টেম থেকে আমি আর কোনো কাজ পাবো না। এটা যখন সাম্য অবস্থায় পৌঁছায় যাবে, নিউট্রালাইজড হয়ে যাবে, তখন এখান থেকে আমি আর কোনো তাপ পাবো না, কোনো কাজ পাবো না। কাজ পাবো না ভাই। তাপ তো দিচ্ছি আমি, কনভার্ট করে কাজ পাবো না, কোনো কাজ পাবো না। আচ্ছা, সাম্য অবস্থায় পৌঁছালে সিস্টেম থেকে আমি আর কোনো কাজ পাচ্ছি না, নিউট্রাল হয়ে গেল, হইলে আমি আর কোনো কাজ পাবো না। আচ্ছা, তারপরে কি? সাম্য অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি হয়। ও আচ্ছা, বুঝলাম অনেকটা। সাম্য অবস্থার পরিবর্তন সর্বদা সাম্য অবস্থা, আচ্ছা, স্বতঃস্ফূর্ত পরিবর্তন সর্বদা স্পন্টেনিয়াস যে রিয়াকশনগুলো হয় সেগুলো সর্বদা সাম্য অবস্থায় দিকে যেতে চাই, পরিচালিত হতে চাই। সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তনই এন্ট্রপি বৃদ্ধি পায়। স্পন্টেনিয়াস প্রসেসে আমার এন্ট্রপির মান বাড়ে। আচ্ছা, সব স্পন্টেনিয়াস প্রসেসে আমার এন্ট্রপির মান বাড়তেছে। আচ্ছা, প্রকৃতিতে সবকিছু আবার হচ্ছে সাম্য অবস্থায় আসতে চায়, সামনের দিকে আসতে চায়। সুতরাং জগতে এন্ট্রপি ক্রমশ বাড়তেছে। এন্ট্রপি বাড়লে তো সমস্যা হয়। জগতে এন্ট্রপি সর্বোচ্চ পৌঁছাবে তখন সবকিছুর তাপমাত্রা সেম হয়ে যাবে। তখন তাপ শক্তিতে আমি আর যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবো না। তো তাপ শক্তিকে আমি যদি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে না পারি, আমি কাজ পাবো কিভাবে? তাপ শক্তি থেকে আমি যান্ত্রিক শক্তি পাচ্ছি না, তাপ শক্তি থেকে আমি কাজ করতে পারবো না, তাহলে জগতে আমরা বেঁচে থাকবো কি করে ভাই? এই হয়ে যাবে আমার হিট ডেথ অফ ইউনিভার্স। এটাই তখন ওইটা বলা হয়। আসলে কাল্পনিক জিনিস। এ জগতে তথাকথিত মৃত্যু হয়ে যাবে তখন। কোনো সিস্টেমের এন্ট্রপি বাড়ার সাথে সাথে যেখানে কাজ পাওয়া যায় সম্ভাবনা কমে থাকে, তেমন সিস্টেমের বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়। কোনো সিস্টেমের এন্ট্রপি বাড়ার সাথে সাথে যেখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়, তেমনই সিস্টেমের বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়। তার মানে এন্ট্রপি বাড়া মানে হচ্ছে বিশৃঙ্খলতা।
আমার স্পন্টেনিয়াস একটা রিয়াকশন, স্পন্টেনিয়াস রিয়াকশন মানে তো বিশৃঙ্খল রিয়াকশন, স্বতঃস্ফূর্তভাবে কোনো নিয়ম টিয়ম মেনে চলে না, ইচ্ছা মতন রিয়াকশন হতে থাকে। কোনো সিস্টেমের এন্ট্রপি বাড়ার সাথে সাথে সেখানকার বিশৃঙ্খলতা বাড়তে থাকে, সেখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা কমতে থাকে। স্পন্টেনিয়াস রিয়াকশন থেকে আমি কাজ পাবো খুব কম। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় থেকে আমি কাজ পাবো কম। ভাবা যায়। এবার কথা হচ্ছে, সাম্য অবস্থায় এলে এন্ট্রপির অণুগুলো চরম বিশৃঙ্খল অবস্থা প্রাপ্ত হয়। সাম্য অবস্থায় এলে সিস্টেমের অণুগুলোর চরম বিশৃঙ্খলতা অবস্থায় প্রাপ্ত হয়। সাম্য অবস্থায় আসলে এখান থেকে আর কাজ পাওয়া যায় না। জানো তো এটা? জানো না? এন্ট্রপিকে বলা হয় সিস্টেমের বিশৃঙ্খলতার মাপকাঠি। এন্ট্রপিকে বলা হয় সিস্টেমের বিশৃঙ্খলতার মাপকাঠি। আচ্ছা, কোনো সিস্টেমের উপর বাইরে থেকে শক্তি প্রয়োগ করে যদি বিশৃঙ্খলতা আনার চেষ্টা করা হয় তাহলে সিস্টেমের এন্ট্রপি ক্রমে বাড়তে থাকে। কোনো সিস্টেমের উপর যদি বাইরে থেকে শক্তি প্রয়োগ করে বিশৃঙ্খলতা আনার চেষ্টা করা হয় তাহলে সিস্টেমের এন্ট্রপি কমে যাবে। যখন বস্তু কেলাসিত অবস্থায় থাকে তখন অণুগুলো সেই কারণে কঠিন অবস্থায় খুব কম। কঠিন অবস্থায় অণুগুলো সুশৃঙ্খল থাকে, কেলাস আকার হিসেবে থাকে, কেলাসিত অবস্থায় থাকে। কেলাস মানে হচ্ছে সাম্য অবস্থায় চলে আসে। সাম্য অবস্থায় আমি আর কোনো কাজ পাই না, এন্ট্রপির মান হয়ে যায় মানে শূন্যর দিকে চলে আসে, থাকে না কোনো। কিন্তু এন্ট্রপির মান কখন তাহলে বেশি হবে? যখন আমার বরফ থাকবে তখন এন্ট্রপির মান কম হবে, সুশৃঙ্খল। কিন্তু যখন ওই বরফ গলে পানি হবে তখন এন্ট্রপি বাড়বে, একটু বাড়বে। এবার ওই পানি যখন গলে বাষ্প হবে এন্ট্রপি আরো বাড়বে। বিষয়টা ঘটছে আস্তে আস্তে। এইবার এই হচ্ছে আমার শেষ লাইন। কেলাসিত অবস্থায় অণুগুলো সুশৃঙ্খল অবস্থায় থাকে, এই কারণে কঠিন অবস্থায় এন্ট্রপি খুব কম হয়। সুশৃঙ্খল হইলে এন্ট্রপি কম হয়, বিশৃঙ্খল হইলে এন্ট্রপির মান বেশি হয়। সো বেশি বিশৃঙ্খল হইলে সেখান থেকে আমি আমার কাজ পাবো না, কাজ পাবো খুব কম, পাবোই না বলতে গেলে। এবং এন্ট্রপির মান বেশি হবে এবং বিশৃঙ্খলতা যত বাড়বে না আমার পরিবেশে তত হিট ডেথ অফ ইউনিভার্স হবে। সো এই পর্যন্তই ছিল আমার প্রথম এই শেষ ক্লাস থার্মোডাইনামিক্সের উপরে, শেষ ক্লাস। আমি এই অধ্যায়টা এবার রিক্যাপ করব, 1 ঘন্টার ভিতরে এই চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দিব। যদি এখানে 5টা ভিডিও আপলোড দিছি, 5টা ভিডিও অ্যারাউন্ড 2 ঘন্টা 20 মিনিটের মতো। এবার আমি এই চ্যাপ্টারটা একদম 1 ঘন্টায় আনবো, 1 ঘন্টায় কমপ্লিট করার চেষ্টা করবো, একদম রিভিশন দিয়ে ফেলবো যেন পরীক্ষার আগে ইজিলি আমরা করতে পারি, অ্যাপ্রোচ করতে পারি। সো সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, পাগলের ক্লাস।